দুপুর ১:৩০টায় সবাই একসাথে লাঞ্চ করতে বসেছে। উদ্যান বাড়িতে নেই, আকসারাকে নিয়ে বেরিয়েছে বোধহয়। ফুল খেয়েছে? অনিল আর প্রশ্নে নাবোধক মাথা নাড়ে নাদিয়া। সে খাবার নিয়ে গিয়েছিল কিন্তু ফুল খায়নি। কি বলছো, খাইনি কেন? অনিলা প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার আগেই ডাইনিং হলের দরজার দিকে চোখ যায়। সেদিকে তাকাতে থমকে যায় সে। তার দৃষ্টি অনুসরণ করে বাকিরাও তাকালো সেই দিকে। হলুদাভাব রঙের শাড়ি পরে দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে ফুল। মাথায় টানা ঘোমটা, হাতে কালো রঙের কাচের চোরে। তাকে এই সাজে দেখে উপস্থিত সবার চক্ষু চরক গাছ। সোহম তো খাওয়া ছেড়ে অবচেতন মনে উঠে দাঁড়িয়েছে। এই এই, আমি কি চোখে ভুলভাল দেখছি? ওকে টেনে বসিয়ে মুখে খাবার ঢুকিয়ে দেয় হৃদম। ঠিকঠাকই দেখছিস, কিন্তু নজর দিস না, দেহুর বউ হয়। তাই বলে এইভাবে সেজে গুজে চোখের সামনে ঘুরে বেড়াবে? আরে পুরুষ মানুষ আমরা, কোনো রোবট নয়, বুঝলি? সোহমের কথায় ভ্রু কুঁচকে তাকায় লোহান। তোর মতো শুদ্ধ পুরুষের মুখে এসব কথা ঠিক মানতে পারলাম না। মাথা নিচু করে খাবার খা। তাদের কথোপকথন শুনে অনির দিকে তাকায় অনিলা। অনি তো মাথা নিচু করে খাবার খাচ্ছে। লোহানও সেম। বাকি আছে শুধু হৃদম আর সোহম। হৃদমও ২-৩ বার তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে। সোহম বেচারা তাকাবে না বলেও বারবার তাকাচ্ছে। কাউকে খুঁজছো ফুল? অনিলার কথায় কেঁপে ওঠে ফুল। নাবোধক মাথা নেড়ে বলে, না, সরি আপনাদের বিরক্ত করার জন্য। আপনারা খান, আমি যাচ্ছি। আরে চলে যাবে কেন, আমাদের সাথে খেতে বসো। অনিলার কথায় থেমে দাঁড়ায় ফুল। আবার উদ্বিগ্ন চোখে পুরো ডাইনিং হলে চোখ বোলায়, কিন্তু কাঙ্ক্ষিত মানবটিকে খুঁজে পায় না। ছোট্ট শ্বাস ফেলে বলে, না আপু, আমি রুমে যাচ্ছি। নাদিয়া আপু, তোমার কাজ শেষ হলে একটু কষ্ট করে আমার খাবারটা দিয়ে যেও। কষ্ট কিসের মিস্ট্রেসা? আমি নিয়ে আসবো আপনার খাবার। নাদিয়ার সম্বোধনে ভ্রুক্ষেপ না করে নিজ কক্ষে চলে যায় ফুল। ঘণ্টাখানেক পর নাদিয়ার সাথে খাবার নিয়ে ফুলের রুমে আসে অনিলা। নাদিয়া চলে গেলে অনিলা বলে, খাওয়া শেষে একসাথে বসে আড্ডা দেব কেমন? সৌজন্যমূলক হাসে ফুল। মাথা নেড়ে খাওয়ায় মনোনিবেশ করে। কিছু সময় পর, চলো একটা গেম খেলি। আমি নিজের সম্পর্কে একটা সিক্রেট তোমাকে বলবো, তুমিও তোমার সম্পর্কে একটা সিক্রেট আমাকে বলবে, ঠিক আছে? অনিলার কথা খেয়াল করলো না ফুল। সে তো গোল গোল চোখে অনিলার রুম দেখছে। সামনের দেয়ালে বিরাট বড় টিভি ঝোলানো। সেখানে রোমান্টিক গান চলছে। বেডের সামনে কোল্ড ড্রিঙ্কস রাখা। কি গো, শুনছো? সরল হাসলো ফুল। অনিলার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আপু, শুনেছি। তুমি শুরু করো। লেমন ড্রিঙ্কসে চুমুক দেয় অনিলা। ফুলের পরিধেয় শাড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, করছি, কিন্তু তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। হঠাৎ শাড়ি পরায় কোনো বিশেষ কারণ আছে নাকি? ম্লান হাসলো ফুল। তেমন বিশেষ কোনো কারণ নেই, রাতে সারাকে শাড়ি পরতে দেখে ইচ্ছে করেছিল। তুমি সারাকে দেখেছো? কই, আমি তো দেখিনি। কখন এসেছে ও? তা তো জানি না। আচ্ছা, তুমি সারার বিষয়ে কিছু জানো? খানিকক্ষণ ভাবলো অনিলা। বাংলাদেশে আসার পর সারাকে দেখিনি আমি। মেক্সিকোতে থাকাকালীনও সারাকে খুব একটা দেখা যেত না, মাঝে মধ্যে আসতো। কথা বলেছো কখনো ওর সাথে? না, আসলে ও কথা বলতে পারে না। কিছুটা খারাপ লাগলো ফুলের। অত সুন্দর মেয়েটা কথা বলতে পারে না? হ্যাঁ, আমার সাথে যখন প্রথম দেখা হয়েছিল আমি নাম জিজ্ঞেস করেছিলাম। মেয়েটা কোনো উত্তর দেয়নি, শুধু তাকিয়েছিল। তারপর তেহু বলল ওর নাম আকশরা। আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। খাটের উপর পা তুলে বসলো ফুল। কৌতূহলী কণ্ঠে বলল, আচ্ছা, অনিল আপু মাস্টারের চরিত্র কেমন? তুমি তো 6.5 বছর ধরে আছো তাদের সাথে, তাই না?
তার কি মেলো ম্যাম ছাড়া আর কোনো গার্লফ্রেন্ড ছিল? ফুলের কথায় অবাক হয়ে যায় অনিলা। এই দাঁড়াও দাঁড়াও, মেলো তেহুর গার্লফ্রেন্ড ছিল কবে? দ্বিগুণ অবাক হয় ফুল। তোমরা জানো না? মাস্টার তো ওনাকে নিয়ে বাড়িতে গিয়েছিল, সবার সামনেও বলেছিল, মিট হার, শি ইজ মাই গার্লফ্রেন্ড। হোয়াট? এই ব্যাপারে তো কিছুই জানি না আমরা। তেহু তোমাদেরকে মিথ্যা বলেছিল কেন? মিথ্যে বলবে কেন? হয়তো তোমাদের কাছে বিষয়টা গোপন রেখেছিল। গত রাতে তো ওনার চরিত্র সম্পর্কে বেশ ভালোই ধারণা পেয়ে গেছি আমি। অসম্ভব, মেলোর সাথে তেহুর তেমন কোনো রিলেশন থাকতেই পারে না। শুধু মেলো কেন, কারোর সাথেই নেই। থাকলে অবশ্যই জানতাম আমরা। আমাকে যেদিন প্রথম তাদের সামনে এনেছিল সেদিন সবার দৃষ্টি ছিল আপত্তিজনক, শুধু তেহু বাদে। তেহু আমার দিকে তাকায়নি পর্যন্ত, শুধু বলেছিল, ছাতার নিচে জায়গা দিয়েছি বলে কি বাড়িতে জায়গা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে? আর সেই কথা শুনে কান্না থেমে গিয়েছিল আমার। বাকিরা তো অনেক আজে বাজে কথা বলেছিল। তোমাকে অনিসা জোর করে তুলে এনেছিল, তাই না? হ্যাঁ, সেদিন ছিল এমনই এক বৃষ্টির দিন। বাসে করে চার্চে যাচ্ছিলাম মাকে ফিরিয়ে আনতে। বৃষ্টির জন্য আসতে পারছিল না। সেই বাসে অনিও ছিল। বাস থেকে নামার পর দেখি অনিও আমার সাথেই নেমেছে। ওর কাছে ছাতা ছিল না। লোকটাকে ভিজতে দেখে আমার একটু দয়া হয়েছিল। তখন আমি বাংলা জানতাম না, স্প্যানিশে বলেছিলাম, আপনি কোথায় যাবেন? সে বিরক্ত ভরা চোখে তাকিয়ে বলল, জাহান্নামে যাব। রাস্তাটা কোন দিকে জানেন? ওর উত্তর শুনে হেসে ফেলেছিলাম আমি। ওর দৃষ্টি কেমন যেন অদ্ভুত ছিল। তখন তো আর জানতাম না, শালা একটা পাক। সরল মনে ছাতা নিয়ে জায়গা দিয়ে বলেছিলাম, জাহান্নামের রাস্তা চিনি না আমি, চার্চের রাস্তা চিনি, সেখানেই যাচ্ছি, যাবেন? শয়তান লোকটা ঘোর লাগা গলায় বলেছিল, সেখানে পার্সোনাল রুম পাওয়া যাবে। কথাটা শুনে কেঁপে উঠেছিলাম আমি। বুঝে গিয়েছিল ওর মন মতলব খারাপ। ছাতা নিয়ে চলে যেতে চাইলে আমার হাত ধরে ফেলে ও। বাধ্য হয়ে ছাতা রেখেই চলে গিয়েছিলাম আমি, কিন্তু ও আমার পিছু ছাড়েনি। পরদিনই আমাকে তুলে নিয়ে গিয়েছিল। তখন ওদের থাকার জায়গাটা ততটাও ভালো ছিল না। তেহু আর মেলোর আলাদা আলাদা রুম থাকলেও সোহম, অনি ও লোহান একই রুমে থাকতো। আমি যাওয়ার 3 বছরের মাথায় তেহু নিজের দিকে গ্রুপ প্রতিষ্ঠা করে যা আজ মেক্সিকান ইন্ডাস্ট্রি নামে ওয়ান গ্রুপ। তারপর থেকেই তেহুর উন্নতি আর উন্নতি। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছে ফুল। তুমি রিদম স্যারকে স্কিপ করলে কেন? তারা 4 জন এক রুমে ছিল। ভ্যাবাচাকা খেয়ে গেল অনিলা। ঠোঁটের করে হাসি টেনে বলল, রিদম তো 3.5 বছর ধরে আমাদের সাথে আছে। তার আগে সে ছিল না আমাদের সাথে, থাকলেও এক বাড়িতে ছিল না। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো অনিলা আপু? হ্যাঁ বলো। অনি স্যারের চরিত্র ভালো ছিল না, তাই না? উক্ত প্রশ্নে অনিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সরি আপু, এমন একটা প্রশ্ন করে তোমায় বিভ্রান্ত করার জন্য। জোরপূর্বক হাসলো অনিলা। আরে না,
বিভ্রান্ত হওয়ার কি আছে? আমি তোমাকে নিজের বন্ধু ভেবেছি। মেলোর সাথে 3 বছর একই রুমে থাকার পরেও আমাদের বন্ডিং ততটাও জমেনি। মেলোর ব্যাপারে কিছুই জানি না আমি। আসলে ওর কালচার আমার সঙ্গে ঠিক মেলতো না। আমি এমনিতেই খোলামেলা, লাউডলি এক্সপোজ করি। আর ও সব কিছুর থেকেই দূরত্ব মেনটেন করে চলে। খাবার থেকে লাইফস্টাইল পর্যন্ত সব কিছুতেই আমাদের কন্ট্রাস্ট। নাইজেরিয়ান কি না? মেলো ম্যাম নরওয়ের? বিস্ময়ে হাঁ হয়ে গেল ফুল। হ্যাঁ, তুমি জানো না? ডানে বায়ে মাথা নাড়ে ফুল। নরওয়ে আমার ড্রিম কান্ট্রি। ও, তাহলে সামনের বছর তোমার ড্রিম পূরণ হতে চলেছে। কথাটার মানে বুঝল না ফুল। কিভাবে? এখানে আমরা এসেছি ছুটি কাটাতে। যেহেতু অনি, সোহম আর তেহু বাংলাদেশি, সেহেতু 1 বছরের মতো আমরা এখানেই থাকবো। যদিও এতদিন থাকার প্ল্যান ছিল না। হয়েছে কি, আমরা একটা প্রজেক্ট শুরু করছি এখানে। এসে সেটা করতেই এক্সট্রা টাইম লাগছে। 2 বছর আগেই ছুটি কাটাতে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম, রিদমের দেশে। সামনের বছরে শেষের দিকে নরওয়ে যাব, মেলোর দেশে। এছাড়াও অল্প কয়েকদিনের জন্য বিজনেসের কাজে অনেক জায়গাতেই যেতে হয় আমাদের। ও, বুঝলাম। বিড়বিড় করে কথাটা বলে সফট ড্রিঙ্কস খেতে লাগলো ফুল। অনির ব্যাপারে জিজ্ঞাসা করেছিলে? থাক আপু, আমি হয়তো একটু বেশি ব্যক্তিগত বিষয় জিজ্ঞেস করে ফেলেছি। আমি তোমাকে বলতে চাই ফুল, আমার মনে হয় আমরা খুব ভালো বন্ধু হতে পারবো। কারণ তোমার আমার পরিস্থিতিটা খানিকটা সিমিলার। তোমাকেও যেমন তেহু জোরপূর্বক বিয়ে করে আটকে রেখেছে, আমার সাথেও তেমন কিছুই ঘটেছিল। হয়তো আমারও বিধ্বস্ত ছিল গল্পটা। কি হয়েছিল আপু তোমার সাথে? শোনো তাহলে, তোমার অনি স্যার আমাকে বন্দি করে রাখলেও আমার সাথে খারাপ কিছুই করেনি। শুধু অবসর সময়ে আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতো। আমিও তার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়েছিলাম। সে একদিন আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি বলেছিলাম রাতে জবাব দেব। সেদিন রাতেই ও ডার্ক সাইড আমার সামনে আসে। ডার্ক সাইড? হ্যাঁ, ও আসলেই প্লেবয় ছিল। মেয়েদের সাথে রাত কাটাতো, আর কারোর সাথে দ্বিতীয়বার জড়াতো না। মানে ও একজন ওয়ান নাইট স্ট্যান্ডার ছিল। ও মেয়েদের ছুতো, কিন্তু কাউকে হৃদয়ে জায়গা দিত না। ফুলের শরীর শিউরে উঠল। এত বড় সত্যিটা জানার পর কি করেছিলে তুমি? রুম জুড়ে নীরবতা নেমে এলো। কিয়ৎক্ষণ চুপ থেকে অনিলা বলল, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। সেদিনই ও জোরপূর্বক বিয়ে করেছিল আমায়। কয় বছর হয়েছে তোমাদের বিয়ে? প্রায় 3 বছর। অনি স্যার এখনো তেমনই আছেন? ফুলের কণ্ঠে কম্পন পরিলক্ষিত হলো। জানি না, 2 বছর হতে চলল ও আসে না আমার কাছে। এলেও সাধারণ কথাবার্তা বলে চলে যায়। প্রথম 1 বছর অনেক অত্যাচার করেছে। আমিও জেদ করতাম, প্রতিবাদ করতাম, কিন্তু এক সময় পর চুপ হয়ে যায়। আর আমার চুপ থাকাটাই ওর কাছে অসহ্য হয়ে ওঠে। নিজে থেকেই রুম আলাদা করে দেয়। বলেছে আর কখনো জোর করবে না আমায়।
তবুও আমার মনে হয় সে ভালো হয়ে গেছে। শ্বাস ফেলে ফুল। জানো আপু, আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষ ভালো না খারাপ বিচার করতে পারি না, কারণ নিজের জায়গায় বসে আরেকজনের অনুভূতি, পরিস্থিতি, প্রতিকূলতা বোঝার ক্ষমতা আমাদের নেই। চমকে তাকায় অনিলা। ফুল আবারও বলে, তুমি কখনো অনিসার অনুভূতি, পরিস্থিতি, প্রতিকূলতা বোঝার চেষ্টা করেছো? কখনো প্রশ্ন করেছো তোমার মনটা আজকে কেমন আছে? তাচ্ছিল্যপূর্ণ হাসে অনিলা। আমার ভালো থাকা কেড়ে নিয়েছে যে তাকে জিজ্ঞাসা করব তার মন কেমন আছে। হাসালে ফুল। মাঝে মধ্যে আমি তোমাকে হিংসা করি। থামলে অনিলা। ভ্রুকুচকে তাকায় ফুল। অনিলা পুনরায় বলে, তোমার সাহস দেখে হিংসা হয় আমার। চার্লসের থেকে বাচ্চার জন্য তুমি যেই সাহসিকতার পরিচয় দিয়েছ, আমি যদি পারতাম নিজেকে শেষ করে দিতে, তাহলে এত কষ্ট, পীড়া, যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হতো না। ঠিক করে হেসে দিল ফুল। অনিলা অবশ্য বুঝলো ফুল ঠান্ডা করেই হেসেছে। তুমি স্বামীর স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর জন্য আত্মহত্যা করতে না পেরে আফসোস করছো? হেসো না ফুল, তুমি পুরোপুরি বুঝবে না আমার কষ্ট। তোমার স্বামী আর যাই হোক ফাক নয়। মুহূর্তেই ফুলের মুখটা চুপসে গেল। আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু সে আমাকে ভুল প্রমাণ করে দিয়েছে। কথাগুলো নিচু গলায় বলেছে ফুল। কিছু বলবে? কথা ঘুরিয়ে ফেলে ফুল। বলেছি, সে ফাঁকা না হলেও বউকে বিলিয়ে দিতেও দুবার ভাববে না। বউকে প্রোটেক্ট করতে জানে না সে। অবশ্য তার মতো পাথর মানবের থেকে এসব আশা করাটাও তো বাড়াবাড়ি। তুমি দেহকে ঘৃণা করো, তাই না ফুল? সেটাই স্বাভাবিক নয় কি? তাহলে তুমি কি তোমার আবেশ ভাইকে ভালোবাসো? থমকে গেল ফুল। অনিলা বলল, মেলো তখন আবেশ ভাইকে নিয়ে ব্ল্যাকমেল করায় তুমি তেহুকে মলম লাগাতে রাজি হয়ে গিয়েছিলে। তুমি কি ভালোবাসো আবেশ ভাইকে? উদ্যানকে ঘৃণা করে সেটা বলে দিতে পারলেও আবেশকে ভালোবাসে সেই কথাটা কিছুতেই ফুলের মুখ দিয়ে বের হচ্ছে না। আসলে অনিলা তাকে বন্ধু ভেবে এত এত কথা বলেছে, সেখানে ফুল কিভাবে পরপর মিথ্যা কথা বলে দেবে? ফুলকে নীরব থাকতে দেখে গোপনে শ্বাস ফেলে অনিলা। ঠিক আছে, তুমি বলতে না চাইলে সমস্যা নেই। আরে না না আপু, তেমন কিছু না। আমি যা বলবো তুমি কি তাই বিশ্বাস করে নেবে? ফুলের হাতের উপর বিশ্বাসপ্রবণ হাত রেখে অনিলা। হ্যাঁ, অবশ্যই আমি বিশ্বাস করব তোমার কথা। শুকনো ঢোক গিলল ফুল। যেখানে অনিলা তার মুখের কথা বিশ্বাস করে নেবে, সেখানে ফুল অন্তত এই বিষয়ে তাকে মিথ্যা বলতে পারবে না। আমি ভালোবাসি না আবেশ ভাইকে। কথাটা শুনে মুচকি হাসে অনিলা। তাহলে তখন মেলোর ব্ল্যাকমেলে প্রভাবিত হলে কেন? অবিশ্বাসী দৃষ্টিতে তাকায় ফুল। আবেশ ভাইকে ভালোবাসি না প্রেমিক হিসেবে, তাই বলে ওর চিকিৎসা বন্ধ করে দেবে তাতেও আমি প্রভাবিত হব না? যে ছেলেটা আমাকে ভালোবেসে আমার জন্য মার খেয়ে হসপিটালে বেডে শুয়ে আছে, তার বিষয়ে প্রভাবিত হব না? হ্যাঁ, তাও ঠিক। আবেশ ভাই বলে যেহেতু ডাকো, সেহেতু সম্পর্ক আছে কোথাও না কোথাও, কি তাই তো? মাথা নিচু করে নেয় ফুল। ছোটবেলা থেকে আবেশ ভাইকে নিজের কাজিন, বেস্ট ফ্রেন্ড, বড় ভাই মনে করে এসেছি। দুনিয়ার সামনে আমাদের সম্পর্কের নাম ছিল কাজিন, মামাতো ফুফাতো ভাই বোন। কিন্তু এতগুলো বছর পর জানতে পারলাম সে মামার সৎ ছেলে। খানজাদা বংশের কেউ নয় সে। এই কথা জানার পরেও টান কাজ করছে? বিস্মিত চোখে তাকায় ফুল। তোমাদের কাছে প্রেম, ভালোবাসার রক্তের সম্পর্ক ছাড়া অন্য কারো জন্য টান থাকাটা কি অন্যায় আপু? বেস্ট ফ্রেন্ডের সাথেও কিন্তু রক্তের সম্পর্ক থাকে না, তবুও তাদের জন্য আমরা টান অনুভব করি, মায়া কাজ করে আমাদের। আমারও আবেশ ভাইয়ের প্রতি মায়া কাজ করে। ছোটবেলা থেকেই মায়ের কাছেও আবদার করার সাহস পাইনি আমি। সবসময় বলেছে, খাওয়ায় পড়ায় সেটাই তো অনেক।
আমাদের মতো পরগাছাদের স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলো থাকতে নেই, থাকাটা অন্যায়। আমার সব আবদার পূরণ করেছে আবেশ ভাই। যে মানুষটা আমার কথা চিন্তা করে, আমাকে নিয়ে ভাবে, আমার চোখের জল সহ্য করতে পারে না, সেই মানুষটার প্রতি মায়া জন্মানোটা কি অন্যায় আপু? অন্যায় নয় ফুল, কিন্তু সে তো তোমাকে ভালোবাসে, তাই না? সেই ভালোবাসার সুযোগ নেওয়াটা অন্যায় হবে। তোমার উচিত নিজের অনুভূতিগুলো ব্যক্ত করা, তাকে সরাসরি বলে দেওয়া যে তুমি প্রেমিক হিসাবে ভালোবাসো না তাকে। আমি জানতাম না যে সে আমাকে ভালোবাসে। আমার কখনোই তেমন কিছু মনে হয়নি। আমাদের মধ্যেকার সম্পর্কটা তেমন ছিল না কখনো। ওর অনুভূতি সম্পর্কে জানার পর যে 7টা মাস আমি ওর সাথে ছিলাম, সেই মাসগুলোতে আমি বিমূঢ়, হেল্পলেস, অসহায় ছিলাম। একদিনও ভেঙে পড়েছিল, আমি ওকে সামলানোর জন্য কথায় কথায় বলে ফেলেছিলাম দানবটাকে ডিভোর্স দিয়ে বিয়ে করে নেবো ওকে। সেই সময় মানসিকভাবে অসুস্থ ছিলাম আমিও। এর বাইরে আমি কোনো প্রতিশ্রুতি দেইনি ওকে। আর সত্যি বলতে আমি এখনো মানসিকভাবে সুস্থ নই। আমাকে মানসিক রোগী বানিয়ে ফেলেছে তোমারতে। আমি যে কি যন্ত্রণায় আছি আমি তা কাউকে বোঝাতে পারবো না। সাহসী আর কোথায় হলাম? আমার মতো মেয়েদের তো মরে যাওয়া উচিত। হঠাৎ করে ফুলের দম বন্ধ লাগতে শুরু করলো। বসা থেকে উঠে দাঁড়ায় ফুল। আমি এখন যাই আপু, পরে কথা বলবো তোমার সাথে। মাথা নেড়ে সম্মতি জানায় অনিলা। পরপরই ফুল দ্রুত পায়ে রুম ত্যাগ করে। ফুলের যাওয়ার দিকে তাকিয়ে থেকে অনিলাও বেরিয়ে গেল রুম থেকে। সানরুমে বসেছিল অনি, লুহান, রিদম ও সোহম। দরজা ঠেলে ভেতরে ঢোকে অনিলা রুক্ষ গলায় বলে, আবেশের প্রতি ফুলের কোনো প্রকার ফিলিংস নেই, তাই আবেশের ক্ষতি করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো সবাই। তোমাদের দেহকে রেখে ফুল আর যাবে না আবেশের সাথে। ডাউটফুল বলল আর তুমি বিশ্বাস করে নিলে? হ্যাঁ, বাহ, খুব ভালো, খুব ভালো। সৌমের কথায় তেতে ওঠে অনিলা। তোমাদের সবার এত ট্রাস্ট ইস্যু আছে কেন? মেয়েটাকে কি আবারও নিজের পেটে ছুরি চালিয়ে প্রমাণ দিতে হবে? অনিলার মেজাজে বোকা বনে গেল সবাই। পরিস্থিতি বেগতিক দেখে অনি বলে ওঠে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চটে যাচ্ছেন কেন? বিশ্বাস করে নিয়েছি আমরা।